প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমাদের আজকের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র, দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। গত ক্লাসে আমি দৃশ্যমান অদৃশ্যমান সম্পদ সম্পর্কে অবচয় এবং অবচয় দার্যের পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতিতে কিভাবে অবচয় ধার্য করতে হয় সে সম্পর্কে আলোচনা করব। বোর্ডে দেখো একটি সৃজনশীল প্রশ্ন লেখা আছে, আমি প্রশ্নটি পড়ে নিচ্ছি। সাগর লিমিটেড 2017 সালের 1 জানুয়ারি 6 লক্ষ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে যার পরিবহন খরচ 20,000 টাকা ও সংস্থাপন ব্যয় 30,000 টাকা। ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা। আয়ুষ্কাল 10 বছর। প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে হিসাব বছর শেষ হয়। প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে হিসাব বছর শেষ হয়। স্থির কিস্তি পদ্ধতিতে প্রথম 2 বছরের অবচয় ধার্য করা হয়। ক নম্বরে বলা আছে কি অবচয়ের পরিমাণ নির্ণয় করো। খ বলা আছে মেশিন ক্রয় ও অবচয় সংক্রান্ত জাবেদা দাখিলা দেখাও। গ নম্বরে বলা আছে মেশিন হিসাব ও অবচয় খরচ হিসাব প্রস্তুত করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবচয় ধার্য করার আগে আমাদের একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে কখন মেশিনটা ক্রয় করা হয়েছে এবং হিসাব বছর কখন বন্ধ করা হয়। তাহলে 1 জানুয়ারি তারিখে আমার কি মেশিন ক্রয় করা দেখা যাচ্ছে মেশিন ক্রয় করা হয়েছে এবং প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে হিসাব বছর কি শেষ হয়। তাহলে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত হলো আমার হিসাব বছর। তাহলে অবচয় হবে কি এই হিসাব বছরে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে যতটুকু সেই সময়টুকু অবচয় ধার্য করা হবে। তাহলে ক নম্বরে বলা আছে অবচয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে অবচয়ের পরিমাণ আমাদের যেহেতু এখানে বলা আছে কি প্রথম 2 বছরের অবচয় ধার্য করা হয় স্থির কিস্তি পদ্ধতিতে, তাহলে আমাকে কি করতে হবে 2017 সালে মেশিন ক্রয় করা হয়েছে এবং 2017 এবং এরপরে কি 2018 সাল, তাহলে পরপর 2 বছরের আমার কি করতে হবে অবচয় ধার্য করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রশ্নটি অবশ্যই খাতায় কি লিখে নিবে এবং পরে সমাধান করার চেষ্টা করবে। আমি বোর্ডটি মুছে দিচ্ছি দেখো। পরে আমি ক খ গ ধারাবাহিকভাবে প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। আমার কাছে প্রশ্নটি আছে। প্রথম বলা হয়েছে কি অবচয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে ক নাম্বার অবচয়ের পরিমাণ, তাহলে প্রথম হবে কি 2017 সালের অবচয়। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু এই পাশে চাপিয়ে লিখছি কারণ ওই পাশে আমার কি মেশিনের মূল্য মোট মূল্য আমাকে কি করতে হবে বের করতে হবে। তাহলে এখানে মেশিনের সরলরৈখিক পদ্ধতিতে কিভাবে অবচয় ধার্য করতে হয় আমরা আলোচনা করেছি। মেশিনের মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হবে। ভগ্নাবশেষ মূল্য বাদ নিচে হলো ভাগ কি মেশিনের আয়ুষ্কাল। মেশিনের আয়ুষ্কাল। তাহলে দেখা যাচ্ছে মেশিনের মোট মূল্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু ছোট আমি এখানে মেশিনের মূল্যটি কি মেশিনের মোট মূল্য আমি বের করে নিচ্ছি। তাহলে মেশিনের মোট মূল্য কি ছিল, প্রথমে ছিল কি মেশিনের ক্রয় মূল্য। মেশিনের ক্রয় মূল্য কত ছিল 6 লক্ষ টাকা। ক্রয় মূল্য ছিল কত 6 লক্ষ টাকা। তারপরে পরিবহন খরচ, তারপরে কি সংস্থাপন ব্যয় সবই কি মেশিনের মোট মূল্যের সাথে যোগ হবে। পরিবহন কত ছিল, পরিবহন ছিল 20,000 টাকা।
সংস্থাপন ব্যয়, সংস্থাপন ব্যয় ছিল কত? 30,000 টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা 6,50,000 আমরা পেয়ে গেলাম মেশিনের এটা মোট মূল্য। ঠিক আছে, এভাবে আমরা পাশে এটা কি বের করে নিব। ঠিক আছে, তাহলে 6,50,000 আমি মুছে দিচ্ছি, যেহেতু এদিকে লিখতে হবে। তাহলে 6,50,000 ভগ্নাংশের মূল্য ছিল 50,000 টাকা, আর আয়ুষ্কাল ছিল কত? 10 বছর। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি, দেখা যাচ্ছে 6,50,000 থেকে 6,50,000 থেকে 50,000 যদি আমি বিয়োগ করি, তাহলে আমার অবশিষ্ট রইল কত? অবচয়যোগ্য মূল্য কত বের হলো? 6 লক্ষ টাকা। 6 লক্ষকে আমার কি করতে হবে? 10 বছর, যেহেতু 10 বছর দিয়ে আমাকে ভাগ করতে হবে। তাহলে আমি অবচয় পেয়ে গেলাম কত? 60,000 টাকা। 2017 সালের অবচয় শেষ। তাহলে এবার কি করতে হবে? যেহেতু 2 বছরের, তাহলে 2018 সালের অবচয় কি করতে হবে? বের করতে হবে। 2018 সালের অবচয় কত হবে? যেহেতু আর নতুন কোনো মেশিন কি করা হয় নাই, ক্রয় করা হয় নাই অথবা বিক্রয় করা হয় নাই, তাহলে আমার কি 2017 সরলরৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতিতে 2017 সালে যে পরিমাণ অবচয়, 2018 সালেও কি সেই পরিমাণ অবচয় হবে। কত? 60,000 টাকা সমান থাকবে 60,000 টাকা। আমরা ক নম্বরের উত্তর পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ ছিল ক নম্বরের উত্তর, যে অবচয়ের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে 2017 2018 সালে পরপর 2 বছরের অবচয় আমরা বের করলাম। আমি মুছে দিচ্ছি। এবার আমি খ নম্বর সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো খ নম্বরে কি বলা ছিল? খ নম্বরে বলা ছিল যে মেশিন ক্রয় ও অবচয় সংক্রান্ত জাবেদা দাখিলা দেখাও। তাহলে খ নম্বর, সাগর লিমিটেডের জাবেদা। শিক্ষার্থী বন্ধুরা, জাবেদার কলম থাকে কয়টা? 5টা আমরা জানি। তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, আর কি থাকে? ক্রেডিট টাকা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে মেশিন ক্রয় আমি 2017 সালের কি 1 জানুয়ারি তারিখে 6 লক্ষ টাকা মূল্যের একটা কি করা হয়েছে? সংস্থাপন ব্যয় এবং পরিবহন ব্যয় বাবদ একটা মেশিন ক্রয় করা হয়েছে। তাহলে আমরা জাবেদার নিয়ম কি আমরা জানি, যে সম্পদ প্রতিষ্ঠানে যদি কোনো সম্পদ ক্রয় করা হয়, তাহলে কি সম্পদ বাড়ে, সম্পদ বাড়লে ডেবিট, আর সম্পদ কমে গেলে কি হয়? ক্রেডিট হয়। যেহেতু এখানে কি মেশিন ক্রয় করা হয়েছে, তাহলে মেশিন নামক সম্পদ আমার কি বৃদ্ধি পেয়েছে, তাহলে কি হবে? সংশ্লিষ্ট সম্পদ নামে হবে। 2017 সালের জানুয়ারি মাসের 1 তারিখে, তাই না? এখানে কি লিখবো আমি? মেশিন হিসাব, মেশিন হিসাব ডেবিট। ঠিক আছে, কত টাকা? মেশিনের মোট মূল্য, ঠিক আছে, কত ছিল? অবচয় বের করার সময় আমরা কি দেখেছি যে 6,50,000 টাকা ক্রয় এবং পরিবহন খরচ এবং কি সংস্থাপন ব্যয় বাবদ 6,50,000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছিল। তাহলে ক্রয় বাবদ আমার কি এখানে নগদ টাকা চলে গেল, তাহলে নগদ নামক সম্পদও কি চলে গিয়েছে, এই কারণে নগদান হিসাবকে ক্রেডিট করতে হবে। অথবা আমি যদি ধরে নেই এখানে কি ব্যাংকের মাধ্যমে ক্রয় করা হয়েছে, হ্যাঁ, সেটা ধরলেও কি কোনো ভুল হবে না। তাহলে ব্যাংক হিসাবকে কি আমি কি করতে পারি? ক্রেডিট করতে পারি। ব্যাংকের মাধ্যমে ক্রয় করা হলে ব্যাংক থেকে কি টাকার পরিমাণ কমে যাবে, মানে ব্যাংক নামও কি সেটাও সম্পদ, সম্পদ কমে গেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে দেখো আমি এখানে নগদান অথবা কি ব্যাংক হিসাব লিখতে পারি, নগদান অথবা ব্যাংক হিসাব। যদি নগদ টাকার মাধ্যমে ক্রয় করা হয়, তাহলে নগদান হিসাবে ক্রেডিট করা যায়। তাহলে ব্যাংকের মাধ্যমে যদি হয়ে যায়, তাহলে কি ব্যাংক হিসাবকে আমি কি করতে পারি? এখানে ক্রেডিট
করতে পারি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কত টাকা? 6,50,000 টাকা। তাহলে এখানে কি আমি ব্যাখ্যা দিতে পারি মেশিন ক্রয় করা হলো। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তাহলে 2017 সালে জানুয়ারি মাসের 1 তারিখে আমি মেশিন ক্রয়ের জাবেদা দিয়ে দিলাম। এখন 2017 সালে অবচয় সংক্রান্ত জাবেদা আমাকে দিতে হবে। অবচয় কখন ধার্য করা হয়? কি হিসাব বছর শেষে, তাই না? তাহলে কত হবে? ডিসেম্বর 31। তাহলে অবচয় কি ব্যবসায়ের ব্যয় বা ক্ষতি। তাহলে যদি ব্যয় বৃদ্ধি পেয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করি? সংশ্লিষ্ট ব্যয়টাকে ডেবিট করে এবং কি অবচয়ের মাধ্যমে কি সম্পদের সংশ্লিষ্ট সম্পদ, যে সম্পদের উপরে কি অবচয় ধরা হয় সেই সম্পদের মূল্য কমে যায়, সেই সংশ্লিষ্ট সম্পদকে আমরা কি করি? ক্রেডিট করি, তাই না? আধুনিক পদ্ধতিতে সম্পদকে ক্রেডিট না করে অবচয় সঞ্চিতি অথবা পুঞ্জীভূত অবচয়কে আমরা কি করি? আমরা ক্রেডিট করে থাকি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে অবচয় হিসাব অবচয় হিসাব অবচয় খরচ লেখা যায় এখানে, অবচয় খরচ হিসাব সংক্ষেপ করে লিখলাম। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা করে দিও। অবচয় খরচ হিসাব ডেবিট, আর হলো পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। ঠিক আছে, কত টাকা অবচয় কত ছিল? 60,000 টাকা। এটা লিখতে পারি কি? অবচয় ধার্য করা হলো, অবচয় খরচ ধার্য করা হলো অথবা অবচয় ধার্য করা হলো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, যে অবচয় যেহেতু একটি মুনাফা জাতীয়, এটা কি একটি মুনাফা জাতীয় ব্যয়, তাহলে ওই ব্যয়কে কি করা হয়? সংশ্লিষ্ট ওই হিসাব বছরে কি করতে হয়? বন্ধ করে দিতে হয়। আর বন্ধ করার জন্য আয় বিবরণীকে কি করা হয়? ডেবিট অথবা ইনকাম সামারি অথবা আয় সারাংশ হিসাবকে কি করা হয়? ডেবিট দিকে আমরা দেখাই, ব্যয়টা কি ডেবিট দিকে দেখিয়ে আমরা হিসাবটাকে বন্ধ করতে পারি। তাহলে ডিসেম্বর 31 ওই বছরে এটা কি বন্ধ হয়ে যাবে। তাহলে আয় সারাংশ হিসাব ডেবিট করি, আর যে ব্যয়টাকে বন্ধ করা হয় সেই ব্যয়টাকে আমরা কি করি? ক্রেডিট করি। যেহেতু অবচয় বন্ধ করতেছি তাহলে অবচয় হিসাব, অবচয় খরচ হিসাবকে আমরা কি করব? এখানে ক্রেডিট করে দেব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে এটা লিখতে পারো অবচয় খরচ বন্ধ করা হলো, অবচয় খরচ হিসাব বন্ধ করা হলো। এটা তোমরা ব্যাখ্যায় লিখে দিবা। টাকার পরিমাণ 60,000। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল 2017 সালের অবচয় সংক্রান্ত। 2017 সালে মেশিন ক্রয় করা হয়েছে, মেশিন ক্রয় সংক্রান্ত জাবেদা, আর অবচয় এবং অবচয় বন্ধ সংক্রান্ত, অবচয় ধার্য এবং অবচয় বন্ধ সংক্রান্ত জাবেদা। তাহলে যেহেতু 2 বছরের জাবেদা 2 বছরের অবচয় ধার্য করা হয়েছে, তাহলে আমাকে কি করতে হবে? 2 বছরের জাবেদা দেখিলে আমাকে কি করতে হবে? দেখাতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা মুছে দিচ্ছি পরবর্তী সালের অবচয় সংক্রান্ত জাবেদা দেখানোর জন্য। শিক্ষার্থী বন্ধুরা 2018, তাহলে 2018 সালে আমি বা প্রতিষ্ঠান কোনো সম্পদ ক্রয় করেনি, তাই এখানে কি হবে না? ওই সম্পদের কোনো জাবেদা হবে না, শুধু কি করা হয়েছে? অবচয় ধার্য করা হয়েছে, তাই অবচয়ের জাবেদা হবে। যদি প্রতিষ্ঠান কোনো সম্পদ ক্রয় করতো অথবা বিক্রি করতো তাহলে কি আমি সেই সংক্রান্ত জাবেদা দেখিলে আমি দেখাতাম। ঠিক আছে, তাহলে ডিসেম্বর 31। অনুরূপভাবে একইভাবে জাবেদা দেখিলে দিতে হবে অবচয় হিসাব, অবচয় খরচ হিসাব লিখতে পারো, বা অবচয় হিসাব লিখলেও ভুল হবে না। অবচয় হিসাব ডেবিট, আর হলো এখানে পুঞ্জীভূত
অবচয় হিসাব কি করা হয় এখানে ক্রেডিট। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। কত টাকা? ৬০,০০০ টাকা। এখানে ব্যাখ্যা লিখতে পারো, অবচয় খরচ ধার্য হলো। ঠিক আছে, অবচয় খরচ ধার্য হলো। ঠিক একইভাবে অবচয় খরচটা কি করতে হবে? সংশ্লিষ্ট হিসাব বছরে কি করতে হয়? যেহেতু মুনাফা জাতীয় খরচ, সেটাকে কি করতে হবে? বন্ধ করে দিতে হবে। তাহলে এটার জন্য আয় সারাংশ হিসাবকে ডেবিট করব, আর অবচয় খরচ হিসাবকে কি করব? ক্রেডিট করব। কত টাকা? ৬০,০০০ টাকা। দেখো অবচয় বন্ধ করা হলো, অবচয় খরচ বন্ধ করা হলো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল অবচয় সংক্রান্ত এবং মেশিন ক্রয় সংক্রান্ত জাবেদা। খ নম্বরের উত্তর। গ নম্বরে কি বলা আছে? মেশিন হিসাব ও অবচয় খরচ হিসাব প্রস্তুত করো। আমরা এই দুইটা হিসাব এখন কি আমরা প্রস্তুত করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব মানে এখানে কি করতে হবে? খতিয়ান তৈরি করতে হবে। যে মেশিন হিসাব এবং অবচয় খরচ হিসাব বলতে মেশিন এবং অবচয় খরচের খতিয়ান তৈরি করতে হবে। আমরা জানি দুইটা ছকের মাধ্যমে, দুইটা পদ্ধতির ছকের মাধ্যমে কি খতিয়ান প্রস্তুত করা হয়ে থাকে। তাহলে এখানে যেহেতু কোনো পদ্ধতির কথা কি উল্লেখ নেই, এখানে কি কোনো পদ্ধতির কথা উল্লেখ নেই, তাহলে আমরা যে কোনো পদ্ধতিতে কি করতে পারি? খতিয়ান বা হিসাব প্রস্তুত করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা চলমান জেড ছকের মাধ্যমে কি মেশিন হিসাব এবং অবচয় খরচ হিসাব প্রস্তুত করব। তাহলে দেখো, মেশিন হিসাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি চলমান জেড ছকে কয়টা কলম থাকে? তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এখন উদ্ধৃত অথবা জের এবং ডেবিট ক্রেডিট। ঠিক আছে, তারিখ, তাহলে কয়টা? 7টা কলাম থাকে। এলো বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এখানে উদ্বৃত্ত লিখতে পারি, এখানে ডেবিট টাকা, এখানে ক্রেডিট টাকা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমি লিখে নিলাম এখানে। তাহলে এই খতিয়ান প্রস্তুত করার জন্য আমাদের খ নম্বরে কি, খ নম্বরে যে জাবেদা দাখিল আমরা দেখিয়েছি, সেই জাবেদার কি করতে পারি? আমরা সাহায্য নিতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, খতিয়ান কার হিসাব প্রস্তুত করতেছি? মেশিন হিসাব প্রস্তুত করতেছি, তাই না? তাহলে আমি যার হিসাব প্রস্তুত করব সে ডেবিটে আছে, জাবেদার মধ্যে যে ডেবিটে আছে না ক্রেডিটে আছে, সেটা অবশ্যই আমাদের কি করতে হবে? মাথায় রাখতে হবে। সে অনুসারে আমাদের কি করতে হবে? এই ডেবিট কলাম অথবা ক্রেডিট কলামে টাকা আমাকে কি করতে হবে? বসাতে হবে। ঠিক আছে, টাকার কলামে টাকা বসাতে হবে। তাহলে মেশিন ক্রয় করেছিলাম 2017 সালের জানুয়ারি মাসের কত? 1 তারিখে, তাই না? তাইলে মেশিন হিসাব, মেশিন হিসাব কি ছিল? মেশিন হিসাব ছিল ডেবিট, আর মেশিন হিসাবকে করা হয়েছিল ডেবিট, আর নগদান হিসাব অথবা ব্যাংক হিসাবকে করা হয়েছিল কি? ক্রেডিট। তাহলে যার হিসাব প্রস্তুত করি তার বিপরীত হিসাবটা কি এখানে লিখতে হয়। তাহলে লিখলাম আমি ব্যাংক হিসাব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে মেশিন কি ছিল? ডেবিটে ছিল, তাহলে ডেবিট
দিকে কি টাকাটা হবে কত টাকা 6,50,000 মোট মূল্য। তাহলে এখানে ডেবিট ব্যালেন্স হবে কি, এখানে ডেবিট দিকে লিখছি, ডেবিট ব্যালেন্স কত 6,50,000 টাকা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। তারপরে 2018 সালে 2017 সালে আর কোনো মেশিন ক্রয় করা হয়নি বা বিক্রয় করা হয়নি, তাই না? তাহলে ব্যালেন্স যা ছিল কি পরবর্তী সালের ওই ব্যালেন্সটাই কি আমার উদ্বৃত্ত হিসাবে রয়ে যাবে। জানুয়ারি মাসের 1 তারিখে কত আছে, এটা উদ্বৃত্ত কত, ডেবিট ব্যালেন্স 6,50,000 টাকা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো আমার মেশিন হিসাব ছিল। ঠিক আছে, এখন আমরা কি করব, এখন আমরা করব হলো অবচয় খরচ হিসাব। তাহলে এটার জন্য কি আমরা জাবেদা সাহায্য নিতে পারি। চলমান জের ছকের মাধ্যমে করব, শুধু আমি এখানে কি করলাম, হিসাবটা মুছে দিলাম, অবচয় খরচ হিসাব, অবচয় খরচ হিসাব প্রস্তুত করব এখন। তাহলে 2017 সালে অবচয় কি হিসাব বছরের শেষ তারিখে ধার্য করা হয়, তাই এখানে হিসাব বছরের শেষ তারিখে হবে। তাহলে ঠিক একইভাবে অনুরূপভাবে আমাকে দেখতে হবে যে অবচয় এখানে ডেবিট নাকি যার হিসাব প্রস্তুত করি সে কোন দিকে আছে, তাহলে ডেবিট দিকে আছে। তার বিপরীতে কি আছে, পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয় হিসাব। পুঞ্জীভূত অবচয় হিসাব ডেবিট দিকে কত টাকা আছে, 60,000 টাকা। তাহলে এখানেও ডেবিট ব্যালেন্স কত হবে, উদ্বৃত্ত হবে 60,000 টাকা। সাথে সাথে এখানে যা হবে সেখানে কি এটা নিয়ে আসতে হবে। আবার অবচয় খরচকে আমি বন্ধ করে দিয়েছিলাম, তাই না? কার মাধ্যমে, আয় সারাংশ। বিপরীতে আছে কি, অবচয়ের বিপরীতে আছে আয় সারাংশ, আর এখানে অবচয় ক্রেডিট করা হয়েছিল। আয় সারাংশ হিসাব লিখে যেহেতু ক্রেডিট দিকে ছিল, এখন কি ক্রেডিট ব্যালেন্স হবে কত, 60,000 টাকা। তাহলে ডেবিট ক্রেডিটে যদি আমি বিয়োগ করি তাহলে আর কোনো ব্যালেন্স আমার অবশিষ্ট রইল না, যেহেতু কি হিসাবটা বন্ধ হয়ে গেছে, তাই আমার কোনো ব্যালেন্স এখানে রইল না, নীল হয়ে গেল। তাহলে 2018 সালের কি আমি অবচয়ের দার্যের হিসাব দিয়েছিলাম, অবচয় ধার্য করেছিলাম। তাহলে এখানে কি ডিসেম্বর 31 হবে। একইভাবে পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয় হিসাব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, পুঞ্জীভূত অবচয় হিসাব, অবচয় কি ছিল, ডেবিট ছিল, তাই এখানে কি 60,000 টাকা ডেবিট বসালাম, এখানে ডেবিট ব্যালেন্সে চলে আসবে। হিসাব যেহেতু বন্ধ করে দিয়েছিলাম, তাহলে বিপদে কি ছিল, আয় সারাংশ, আয় সারাংশ ডেবিট ছিল, আয় সারাংশ হিসাব কি ছিল, ডেবিট, আর অবচয় হিসাব কি ছিল, ক্রেডিট ছিল। তাহলে আমি কি করলাম, এখানে ক্রেডিট দিকে আমি 60,000 টাকা বসিয়ে দিলাম। অবচয় ক্রেডিট ছিল, তাই ক্রেডিট দিকে কি টাকা আমার বসলো। তাহলে ডেবিট ক্রেডিট আবার কি বিয়োগ হয়ে গেছে, এখন কি কোনো অবচয় খরচের কোনো ব্যালেন্স কি অবশিষ্ট রইল না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের সরলরৈখিক পদ্ধতিতে সৃজনশীল প্রশ্নটির সমাধান। ক, খ, গ ধারাবাহিকভাবে আমি আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। বাসায় তোমরা অবশ্যই এই অঙ্কটি আবার পুনরায় করবে। এই অঙ্কটি তোমাদের তোমাদের বাড়ির কাজ রইল। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।